শেষ 2 বছর ধরে বারংবার চাকরি প্রার্থীদের সামনে আমরা বুম নিয়ে ছুটে গেছি। কখনো চাকরি প্রার্থী, কখনো আইনজীবী, কখনো আইনজীবীদের ঘিরে ধরে বিক্ষোভ। এই 2-2.5 বছর এই রাজ্য দেখেছে অনেক কিছু। বাক কমিটির এক আইনজীবীর কথা আজকে মনে পড়ছে, যিনি প্রথমে এই দুর্নীতিটার কথা সামনে নিয়ে এসেছিলেন। হাইকোর্টের নির্দেশে তৈরি হয়েছিল বাক কমিটি। এই বাক কমিটির একাধিক আইনজীবীরা যখন চাকরি প্রার্থীদের সামনে ডাকেন, অনেকে নাকি স্বীকার করেন তারা চাকরির পরীক্ষাই দেয়নি, তারা ওএমআর শিটে নিজেদের নামটুকু লিখেছে। এমনকি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো সংকেত যেন ওএমআর শিটে ব্যবহার করা না হয়। এমনকি অনেকে বলেছিলেন আমরা শুধুমাত্র পর্ষদের সামনে গিয়ে কান্নাকাটি করেছি এবং আমাদের চাকরিটা হয়ে গেছে। এই নজিরবিহীন কথাবার্তাগুলো যখন সামনে আসে, তখনই একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে যায়, এই দুর্নীতিটি আসলে প্রাতিষ্ঠানিক একটি দুর্নীতি। এক কি দুজন নয়, 26,000 চাকরির ভবিষ্যৎ আসলে এই দুর্নীতিতেই কিন্তু সেদিন লেখা হয়েছিল। তবে আপনারা এসএসসির কথা হয়তো আজকে শুনলেন, যে এই রায়ে আজকে সুপ্রিম কোর্ট তীব্রভাবে কষাঘাত করেছে এই পুরো প্যানেল এবং এই প্যানেলের পিছনে যারা আছে ঠিক তাদেরকে। কিন্তু বিশ্বাস করুন, এর থেকে ভয়াবহ ভবিষ্যৎও কিন্তু সামনের দিকে আসতেই পারে। প্রাথমিকের যে চাকরি হয়েছে সেই চাকরির মামলাটা বর্তমান সময় স্টে থাকলেও এই মামলাও কিন্তু সুপ্রিম কোর্টের দরবারে গিয়ে পৌঁছেছে এবং আমার দৃঢ় বিশ্বাস প্রাথমিকে প্রায় 30,000-32,000 চাকরির ভবিষ্যৎ ঠিক এইভাবেই হয়তো রচনা হতে পারে। হয়তো একটু অদল বদল হবে, কিন্তু যেখানে ওএমআর শিট নেই, যেখানে ওএমআর শিটের স্ক্যান কপি নেই, সেখানে কিসের ভিত্তিতে আমাদের ন্যায় আদালত, সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যের এই তালিকাটা তৈরি করবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এসএসসি পরবর্তীকালে একটি লিস্ট দিয়েছিল, লিস্ট দিয়ে তারা দাবি করেছিল এখনো অবধি তারা 5,000 থেকে 5,500-কে আইডেন্টিফাই করেছে, কিন্তু এর সপক্ষে কোনো ওএমআর শিট তারা দিতে পারছে না। এবার প্রশ্ন হলো, এই 26,000-এর মধ্যে মাত্র 5 থেকে 5,500 জনকে তারা খুঁজে পেয়েছে, কিন্তু তারা বলছে এর ভিতরে আরো অনেকেই থাকতে পারে যারা কিন্তু অযোগ্য। মনে রাখবেন, এই আইন আদালত যেমন যোগ্যদেরকে বিভিন্ন ক্ষেত্রে শিল্ড করার দায়িত্ব নিয়েছে, ঠিক সেরকম ভাবে এই পুরো স্ট্রাকচারে যদি একজন অযোগ্য ব্যক্তিও ঢুকে থাকে, তার দায়ও কিন্তু এই সরকার, এই পুরো আইন আদালতের উপরে গিয়ে কোনো না কোনো সময় বর্তায়। কারণ যদি যোগ্যদের চাকরি যাওয়ার এই পুরো বিষয়টা, এই পুরো ভাবধারাটাই উঠে আসে, তাহলে অযোগ্য যারা চাকরি করবেন তাদেরও কিন্তু স্যালারি, তাদেরও কিন্তু মায়না মানুষের ট্যাক্সের টাকায় হবে, সেটাও কিন্তু আনএক্সপেক্টেড এবং মেনে নেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছেন এই যে পুরো প্যানেল, সেই পুরো প্যানেলটাতেই কারচুপি হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 সালে এসএসসি যে প্রক্রিয়াতে, মানে যে প্রক্রিয়ায় যারা আবেদন করেছিলেন তারাই ফের একবার আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের চাকরি গেল তাদের সামনে ফের একবার যোগ্যতার পরীক্ষা তাদের দিতে হবে, এই রকম একটা পথ কিন্তু খুলে গেল। পাশাপাশি কমিশন কি বলেছিল সুপ্রিম কোর্টে? তারা বলেছিল তাদের কাছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত তথ্য তাদের কাছে আছে, কিন্তু কোনো প্রকার ওএমআর এর তথ্য নেই। দেখুন, তাদের কাছে র্যাঙ্ক জাম্প কিভাবে আছে সেটা আছে, কিন্তু পুরো প্যানেল বহির্ভূত কারা চাকরি পেয়েছে সেই লিস্ট তাদের কাছে আছে, কিন্তু ওএমআর শিটটাই নেই। অর্থাৎ পরীক্ষার খাতাটাই তাদের কাছে নেই। এমনকি ওএমআর শিটের যে স্ক্যান্ড কপি, সেই স্ক্যান্ড কপি রাখারও কিন্তু প্রয়োজনই মনে করেনি এই কমিশন। রাজ্য বলেছিল যদি এত চাকরি বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। উল্টো দিকে প্রশ্ন তোলাই যায়, যদি এই শিক্ষা ব্যবস্থায় এতজন অযোগ্য ব্যক্তি চাকরি করে তাহলে কি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে না? বা এই রকম ব্যবস্থা রেখে লাভই কি, যে ব্যবস্থায় সবাই প্রায় অযোগ্য? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 26,000 চাকরি প্রার্থীর মধ্যে বহু মানুষ আছে যারা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চাকরি পেয়েছেন, কিন্তু আইন আদালত কিন্তু আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাদের কাছে প্রয়োজন তথ্য, তাদের কাছে প্রয়োজন সঠিক ডকুমেন্ট, আর এই তথ্য ডকুমেন্ট রাজ্য সরকার বা কমিশন প্রথম থেকেই কিন্তু হাইকোর্টেও দিতে পারেনি। এটি সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা চলে, সিঙ্গেল বেঞ্চের রায়ে এত চাকরি কিন্তু বাতিল হয়নি। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়,
এই ডিভিশন বেঞ্চের রায় কিন্তু আজকে কোর্ট আনকোর্ট সুপ্রিম কোর্ট সেটাকেই বহাল রাখার চেষ্টা করেছে, একটু আধটু মডিফাই হয়তো করেছে, কিন্তু মোটের উপর যা দাঁড়ালো তা হলো 26,000 চাকরি যাচ্ছেই এবং শিক্ষা ব্যবস্থায় বৃহৎ একটা শূন্যতা কিন্তু তৈরি হলো। কিছু কিছু মডিফিকেশনের জায়গা আছে, চাকরি প্রার্থী সোমা দাসের চাকরি যাবে না এবং এই ধরনের আরো এক দুটো কথা অনেক এসেছে, আমি এখনো রায়টা পাইনি তাই আপনাদের বলতে পারলাম না। কিন্তু আসল কথা হলো হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন 2024 সালের 22শে এপ্রিল। হাইকোর্ট বলেছিল যারা অযোগ্য তারা চাকরি করেছে তাদেরকে 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে 12% সুদে বেতন ফেরত দিতে হবে, কারণ তারা ফেক ক্যান্ডিডেট, তারা মানুষের টাকায় বেতন পেয়েছেন, মানুষের ট্যাক্সের টাকা ফেরত দিতে হবে 12% সুদে। সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টায় একটু নমনীয়তা দেখিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছেন এসএসসি যে তালিকা দিয়েছিল সেই 5,000 জনকে অবিলম্বে বেতন ফেরত দিতে হবে, বাকিদেরকে আপাতত দিতে হবে না। যদিও আমি আবার বললাম রায়ের কপি ইন ডিটেলস এখনো অব্দি আমার কাছে পড়া সম্ভব হয়নি। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা যারা অনৈতিকভাবে অন্যায্যভাবে দিনের পর দিন নিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেখানেও কোনো নমনীয়তা দেখালো না এবং 12% সুদের হারে তাদেরকে যদি টাকা ফেরত দিতে হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে তাদেরকে ধরা উচিত যারা তাদেরকে চাকরি দেওয়ার নাম করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। 27শে জানুয়ারি প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন এই পুরো প্রক্রিয়াটা কি নতুনভাবে করা সম্ভব, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 2016 সালের এসএসসিটা ফের একবার কন্ডাক্ট করতে হয় তাহলে আসলে কতটা কঠিন কাজ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন তা করা যেতে পারে এবং এক্ষেত্রে যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদেরকেও ইনক্লুড করা যেতে পারে। অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষা ফের একবার 2025-এ এসে 3 মাসের মধ্যে হচ্ছে, এরকমই একটা দৃষ্টিকোণ থেকে আজকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যাদের চাকরি গেল ধরে নেওয়া যায় তারা ফের একটি সুযোগ পেলেন, প্রমাণ মানে একটা নিজেদের যোগ্যতা প্রমাণের একটা হদিশ পেলেন। কিন্তু প্রবলেমটা হলো এই যে 26,000 চাকরি এক নাগারে বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের ফলে, এরপরে আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা কি হবে। বর্তমানে সরকারি স্কুলের যে অবস্থা তা যে খুব একটা ভালো আছে তা আপনারা অনেকেই বলতে পারবেন না। মাঝে মধ্যে সরকারি বনাম বেসরকারি স্কুলে যুদ্ধ চলে, কিন্তু এরপরে ভবিষ্যতে আসলে সরকারি স্কুলের উপরে কি আমাদের মতো বাঙালিরা আর ভরসা রাখবেন? আমাদের বেড়ে ওঠা বড় ওঠা সবই কিন্তু সরকারি স্কুলের দ্বারা। সেখানে যে টাকা নেওয়া হয় বেসরকারি স্কুলে সেই টাকার থেকে এখন বর্তমানে প্রায় 200% টাকাও এক এক জায়গায় বেশি নেওয়া হয়। কিন্তু যদি সরকারি শিক্ষা ব্যবস্থার এই ধরনের কঙ্কালসার চেহারা আমাদের সামনে বেরিয়ে আসে তাহলে বিশ্বাস করে বলুন তো কালকে আপনি আপনার ছেলেকেও সরকারি স্কুলে দিতে মানে ভরসা পাবেন? আমার আরো বিশ্বাস প্রাথমিকের এই পুরো মামলাটাও যখন সুপ্রিম কোর্টে যাবে তখন আরো এমন কিছু তথ্য আমাদের সামনে বেরিয়ে আসবে যা নিঃসন্দেহে আমাদেরকে ধাক্কা দেবে। সরকারের দায়, সরকারের ব্যর্থতা, এসএসসির ব্যর্থতা, কমিশনের ব্যর্থতা, দু বছর ধরে তারা পুরো চাকরি প্রার্থীদের সঙ্গে আবেগ নিয়ে খেলার চেষ্টা করেছে। তারা আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি অবধি চলে গেছিলেন কিছু সময়, আইনজীবী বিকাশ রঞ্জনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন। কিন্তু আপনারা বলুন তো শুধু কি সওয়াল সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন? এই চাকরি প্রার্থীদের হয়ে যারা সওয়াল করেছেন তিনি এই দেশের সব থেকে মানে সেরাদের তালিকায় অন্যতম সেরা একজন আইনজীবী। অর্থাৎ আলটিমেটলি যেই সওয়াল করুক না কেন ন্যায় এবং নীতির প্রশ্নে সুপ্রিম কোর্ট কিন্তু আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন, তা হয়তো অনেক বিশেষজ্ঞ আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এটাও অনেকে বুঝতে পারছেন এই দুর্নীতিকে আপনারা কিভাবে প্রশ্রয় দিয়েছেন এবং এই দুর্নীতির সপক্ষে যারা এখনো কথা বলছেন আমি জানি না তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা কতটা ভাবেন। তবে এই রায় অনেকে না মানতে পারলেও আপনাকে সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবেই। এখানে আবেগের কোনো জায়গা নেই, এখানে নীতির প্রশ্ন, ন্যায়ের প্রশ্ন, আইনের প্রশ্ন এবং ন্যায় নীতি আইন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে গোটা বিশ্বকে আমাদের এই বাংলার শিক্ষা ব্যবস্থার দুর্নীতি আসলে আমাদের এই বাংলার পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। এবং এই বাংলায় 26,000 শিক্ষকের চাকরি গেল, 26,000 যোগ্য অযোগ্যের ভবিষ্যৎ বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে পড়ল এবং গোটা দেশ আজকে বাংলাকে নিয়ে ধিক্কার ছিছি হাস্যকর এক উপাদানে পরিণত করলো। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।